হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি সকল পর্বের গল্পে আপনাদের স্বাগতম। এই গল্পটি অসাধারণ রোমান্টিক হতে চলেছে। এই গল্পটি 2টি সিজনে পাবলিশ করা হবে, তাই এই গল্পের সিজন 2 দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, নাহলে এই গল্পের সিজন 2 মিস করে যেতে পারেন। তাহলে এক্ষুনি নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও শীতলের দোকানে বসে আড্ডা দিচ্ছি একা একা। কিছু ভালো লাগছে না। শালা ঈদটাও চলে গেল, আজ 2 দিন হয়ে গেল, বাট ভাই এখনও ঈদের গন্ধ কাটেনি মন থেকে। আমি মাচায় বসে পা দুলাচ্ছি, পাশে রোমান আর শিয়াম। রোমান চায়ে চুমুক দিয়ে বলল, আচ্ছা অব্র, বল। বলছি তুই প্রেম কেন করিস না? ধুর, ওসব পেহরা সব। শিয়াম তখন দাঁত খিচে বলল। হ্যাঁ, পেটা ছেঁকা দিয়েছে শুনি। আমি রেগে বললাম, দেখ ভাই, পরিস্থিতির জন্য দুজন দুজনকে ছাড়তে বাধ্য হয়েছি। রোমান এবার খিল্লি মেরে বলল, হ্যাট শালা, দেখিস না শ্যাম এতবার ধোকা খেয়েও কেমন লাফাচ্ছে আবার প্রেম করার জন্য। শিয়াম রাগী লোক নিয়ে বলল। দেখ ভাই, যা তা বলবি না। শালার এবার ঝগড়া আরম্ভ করে দিল। এরা হলো আমার জানের জিগারের দোস্ত, মানে বেস্ট ফ্রেন্ড। ওরা যতক্ষণ ঝগড়া করবে তার থেকেও কম টাইমে আবার সব মিটিয়ে নেবে। আমি এবার ধমক দিয়ে বললাম, আবে মামারা চুপ। ওরা দুজনে এবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা, তোদের বাসার সামনে নাকি একজন ভাড়াটিয়া এসেছে? আমি এবার রোমানের দিকে তাকিয়ে বললাম, কি কোষ? জি মামা, কাল দেখলাম রাতে কারোর যেন রহিম আঙ্কেলের বাসায় এসেছে, দোতলায় উঠেছে, আবার একটা মেয়েও ছিল ভাই। দোস্ত, আমি তো এসব কিছুই জানি না। ও, এই শোন, আজ থেকে ওই মেয়েটা তোদের ভাবি, বুঝলি? হ্যাঁ, তোর জিনিস নাকি ওটা, তোদের ভাবি? আমিও আর কেন বাদ থাকি বলুন? এই কেউ চোখ তুলে দেখবি না বলে দিলাম। ওকে, ওটা আমার বউ, আমার জান, আমার বাবু। আমার এসব কথা শুনি আমার মুখের দিকে তাকিয়ে ওরা দুজন বলল, এটা কে রে? আমি রে। দেখ ভাই, যে পটাতে পারবে তারই। আমি এবার মাথা চুলকাতে লাগলাম। হ্যাঁ বলবো নাকি বলবো? না না না, একদম হ্যাঁ বলা যাবে না। শালা অনেক কষ্টে আমার এক্সকে পড়িয়েছিলাম, এটা যদি না পটে। এই না না, ওসব হয়ে যায় না। আমার বাসার সামনে যখন এসেছে তখন জিনিসটাও আমার। এসব নিয়ে আমরা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দিলাম। আর শালা শীতলদা মাঝে মাঝে ফোরন কাটছে। ওই লোকটার স্বভাবটাই এমন। বাট মন আর চা দুটোই আমাদের মন চুতে বাধ্য করবে। পুরো চুমু ওর বানানো চা। আমাদের ঝগড়ার মাঝেই একটা পিচ্ছি আমাদের সামনে এসে বলল, ভাইয়া, ও ভাইয়া। আমাদের নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে বললাম, কি? পিচ্ছিটা দেখে তো মনে হচ্ছে আমাদের এলাকায় নতুন, কোনোদিনও দেখিনি। এবার পিচ্ছিটা আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমার জন্য একটা কুরকুরে এনে দেবে? শালা কথাটা শুনে আমি পুরোই খেপে গেলাম। চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, সামনে এত কুরকুরে, আর আমি বলছি কুরকুরে আনতে। আব্বে, ওই তোর আব্বুর আমি কি চাকর নাকি রে? পিচ্ছিটা এবার দুটো কোমরে হাত রেখে বলল, ভদ্রতা জানেন না? হরি পিচ্ছি, এই তোর বাসা কই? বল তোর বাসা কই? ও হ্যালো, আমি পিচ্ছি না, ওকে? না, তুমি তো 10 পুলার বাপ, তাই না? ভাইরে, এই প্রথম কোনো পিচ্ছি এভাবে আমার শাসাচ্ছে। পুরো ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে নিজেরই। সে আমি এবার বলল, ওই বুঝছি, তুমি আমাদের মহল্লায় নতুন নাকি? পিচ্ছিটা এবার খাড় নেড়ে বলল, হ্যাঁ ভাইয়া, ওই যে বাসাটা দেখছেন ওটাতে ভাড়াটে হিসেবে উঠেছি। এটা বলেই আমার বাসার সামনে বাসাটার দিকে আঙুল ধরল। ওরে শালা, এ তো আমার শালা বাবু। ইস! আমি সাথে সাথে দুইটা গাল দুই বগলে গুজে মাচা থেকে নেমে গেলাম এবং পিসিটার সামনে দাঁড়িয়ে বললাম, তুমি মাথাটায় বসো কেমন? রোমানা সিয়াম আমার এমন কথা শুনে চমকে গেল, কারণ আমি কোনোদিন নিজে থেকে উঠে কাউকে বসতে দেইনি মাচাতে, তাতে যেই যাই বলুক। রোমান এবার সিয়ামের কানে কানে বলল, দেখলি তো শালা কেমন চেঞ্জ হয়ে গেল। আমি ওদের কথায় কান্না দিয়ে পিচ্ছিটার মুখের দিকে তাকালাম। ইস! শালায়ের মুখের দিকে তাকালে কেমন রাগ হয়, কিন্তু ওর আপুকে পড়াতে গেলে তো একে আমার অস্ত্র বানাতেই হবে। বাট মেয়েটাকে তো দেখেই নেই, সব কষ্ট বৃথায় যাবে না তো। আমি এবার পিছিটার দিকে তাকিয়ে বললাম, দাও আমায় টাকাটা দাও, আমি কুরকুরে এনে দিচ্ছি। এবার ও টাকাটা দিতে আমি কুরকুরে নিয়ে এসে ওর হাতে দিলাম। আবারও ওর দিকে তাকিয়ে বললাম, তোমরা কবে আসছো? কালটাতে। কে কে আসছো? আমি, আমার আব্বু, আম্মু আর আব্বু। ও, তা তোমার আপুর হাজব্যান্ড আসেনি? তোর কি যে বলেন না ভাইয়া, আমার আব্বু তোর বিয়েই হয়নি। ইস! শালা খালি আছে,
তার মানে প্লট যদি বিএফ থাকে ইহো শালা এক সমস্যা। পিচ্ছিটা এবার বলল, আচ্ছা, আপনারা কি এই এলাকারই? জি। আমি এবার ওদের দুজনের দিকে আঙুল ধরে বললাম, আজ থেকে ওরা তোমার বড় ভাই আর আমি দুলা ভাই। আহ, বলে কি শান্তি। পিচ্ছে এবার মুখ নামিয়ে আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, দুলাভাই মানে আপনি কেন হবেন আমার দুলাভাই? আমি হালকা এসে নখকে দাঁত লাগিয়ে লজ্জায় বললাম, আমি যে তোমার আপুর ভবিষ্যৎ বর। রোমানা শ্যাম যেন কেমন একটা ইশারা করতে লাগলো। ওরা বলতে চাইছে পিছনে কে দাঁড়িয়ে আছে তোর। আমি ওদের ইশারা বুঝতে না পেরে আমি ওদের দিকে মনোযোগ দিলাম না, আর তাতেই ওরা দুজন চলে গেল উঠে। আমি এবার পিচ্ছির হাত ধরে বললাম, এই ভাই, তোমার আপুর সাথে আমার সেটিংটা করিয়ে দাও না, আমি তোমায় এত এত চকলেট দিব। পিচ্ছিটা এবার হেসে হেসে বলল, আমায় দিতে হবে না, আপনাকে একজন নিশ্চয়ই দেবে। আমি হালকা এসে বললাম, কি বলো? ওহো, তোমার আপু তো নিশ্চয়ই দেবে আমায় চকলেট, তবে সেটা রাতে। এটা বলা মাত্রই কে যেন পিছন থেকে আমার জামার কলারটা ধরে আমার নাকের উপর একটা সজোরে ঘুষি মেরে দিল, আর সাথে সাথেই পিচ্ছিটা হেসে হেসে বলল, নেন, খান এবার চকলেট। ভাইরে, এবার সাথে সাথে নাকে হাত দিয়ে দিলাম। শালার যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। মেয়েটা আবার আমার কলার ধরে বলল, লোফার, ইডিয়েট, রাস্কেল। আমি এবার ঘুরে মেয়েটার দিকে তাকালাম। তাকাতেই আমি চমকে গেলাম। দু চোখে আগুন, রেশমি চুল, ঠোঁটটা পুরোই রসালো। আহা, মায়াবী মুখ, আর তাতে এক পৃথিবী রাগ, আর তাতে মেয়েটাকে আরও কিউট লাগছে। গাল দুটো পুরোই লাল হয়ে গেছে রাগে। আমি নিজের অজান্তেই বললাম, বিউটিফুল। সাথে সাথেই মেয়েটা আমার জামার কলার ছেড়ে দিয়ে পিচ্ছিটার হাত ধরে বলল, চল ভাই। ও আই সি, তার মানে এই মেয়েটাই ওই পিচ্ছিটার আপু। ও সাধারণ। মেয়েটার কিছু না বলে চলে গেল। আমাকে দেখে এবার শীতলদা খিল্লি করতে থাকলো। শালা, আর যাবি বিয়ে পড়াতে? আজকে তো নাক ফাটিয়েছে, দেখিস আবার যেন না কবে ওটাও ফাটিয়ে দেয়। দেখছেন পাঠক ভাইরা কি বলছে ও? দেখো, একদম কাটা খাই নুনে চিটা দেবে না। চুপচাপ এক কাপ চা দাও, মাথাটা ঠান্ডা করি। হ্যাঁ, শীতলদার দোকানে চায়ের মধ্যে একটা জাদু নিশ্চয় আছে, যে যতই টেনশনে থাকুক তার টেনশন দূর করার দায়িত্ব এই শীতলদার চাইতে। আমি এবার চা খেয়ে বাসার দিকে এগোচ্ছি। আরে আরে, এতক্ষণ গল্পটা লেখা হয়ে গেল, আমি এখন আমাদের পরিচয় দিতে ভুলে গেছি। ওহ অব্র, কী যে করিস না তুই। ও হ্যাঁ, আমি অব্রনীল। পড়াশোনা বলতে ওই আর কি, মানে আব্বুর টাকাটা ধ্বংস করেছি, মানে বেসিক করেছি। আমি এবার বাসাতে গেলাম। শালা যা গরম, বাসায় ঢোকাই যাচ্ছে না। তাই আমি বাইরে বেরিয়ে আমার বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। ওখানে বেশ ঠান্ডা। আমি চুপচাপ ফোন ঘাটছি। হঠাৎ দোতলা থেকে আমার কানে আওয়াজ আসলো, জান্নাত, জলদি কর মা। আমি এবার উপর দিকে তাকালাম। তার মানে ওই মেয়েটার নাম জান্নাত। আচ্ছা, এই ব্যাপার। আমি আবারও ফোন গোছাতে লাগলাম। ওদের দোতলায় সিঁড়িতে বসে বসে। একটু পরে সিঁড়ির ওপার থেকে আসলো। আমি পেছন ফিরে তাকাতে দেখি জান্নাত। আমি এবার বুঝলাম নিচে নামবে, তাই আমি উঠে গেলাম এবং আমার সামনে এসে বলল, আপনার কাজ নেই কি? মেয়ে দেখলেই শুধু তার পিছনে পড়ে থাকতে হবে? জি না, আমার কাজ নেই, আর আমি আপনার পেছনে পড়ে আছি। তা আপনি কিভাবে জানেন শুনি? এই যে বাসার সামনে সিঁড়িতে এভাবে ইডিয়েটের মতো বসে আছেন। আমি এটা শুনে রেগে গেলাম আর সিরিয়াস মুডে এসে বললাম, ও হ্যালো, সামনে যে বাসাটা দেখছেন ওটা আমাদের বাসা, আর হ্যাঁ, অধিকার আছে এখানে এসে বসার। মেয়েটা আবার থতমে দেখে বলল, ওকে ওকে। এটা বলে মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো কানের মাথায় গুঁজে দিল। ওরে ভাই, আমি সাথে সাথে ক্রিয়াস খেয়ে গেলাম। মেয়েদের এটা সব থেকে বড় উইকনেস আমার। আমি এবার মেয়েটার দিকে তাকিয়ে পড়লাম। ওহ, সত্যি আপনি জান্নাতের পরীকেও হার মানাবেন। তার জন্যই নামটা হয়তো জান্নাত। ওর নামটা আমার মুখে শুনে ও কিছু বিস্মিত হলো। আমার নাম জানলেন কিভাবে? মা, প্রতিবেশী যখন হয়েছেন তখন তার একটু খবর রাখতেই হয়, তাই না? ও তাই নাকি? আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। যাও। আমি কি আপনার বর নাকি যে পারমিশন নিচ্ছেন? ও হ্যালো, সরেন তো মিস্টার প্রতিবেশী। এটা বলে ও রেগে নেমে গেল আর চলে গেল বাস স্ট্যান্ডের দিকে। আমি এবার দৌড়ে গিয়ে বাসা থেকে আমার টুপিটা পরে আমি ওর পিছু পিছু হাঁটতে লাগলাম। ও পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছে, বাট কিছু বলছে না। এবার আমরা দুজন বাস স্ট্যান্ডে গিয়ে পাশাপাশি দাঁড়ালাম, আর জান্নাত চোখ রাঙিয়ে বলল, জানেন না এখন করোনার রোগ ছড়াচ্ছে? যান 3 ফুট দূরত্বে দাঁড়ান। আমি জান্নাতের কথা মতো 3 ফুট দ্রুত গিয়ে দাঁড়ালাম আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলাম, হ্যাঁ, মাস্ক কোথায়?
সাথে সাথে জান্নাত এবার ব্যাগ থেকে মাস্কটা বের করে পরে নিল। আমি আমার মান সম্মান রক্ষার্থে পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগিয়ে নিলাম। শালা এই করোনার টাইমে খেতে গোসল করতে ভুলে গেলেও চলবে, বাট মাস্ক মুখে লাগানো ভোলা যাবে না, নয়তো পুলিশ পাবজি খেলবে। মেয়েটা এবার চারদিকে তাকাতে লাগলো। আমি হালকা কাশি দিয়ে বললাম, আমি তো পাশে আছি নাকি কথা বলার জন্য, তাহলে এদিকে ওদিকে তাকিয়ে কী লাভ? মেয়েটা আবারও কড়া চোখে তাকালো এবং বলল, আপনি বেশ ফাজিল তো। আপনি আমায় ফলো করছেন কেন? আমি হালকা হেসে বললাম, কই ফলো করছি না তো। ও হ্যাঁ, চাইলে ফেসবুক বা ইনস্টা দাও, করে দেব। ইডিয়েট একটা। হ্যাঁ লা, আপনার হিডিয়েট শব্দের মধ্যেও কেমন ভালোবেসে শব্দটা খুঁজে পাচ্ছি। মেয়েটা আরও রেগে গেল। আমি কিন্তু আপনাকে এবার মেরে ফেলবো। মেরেও তো ফেলেছেন আমার বুকে আপনার রূপের গুলি মেরে। এখন তো জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, একটু জীবন দান করেন না আমার এই শরীরটার উপর ভালোবাসি বলে। ভাইরে, মেয়ে তো রেগে আগুন, আর গালগুলো পুরাই ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। মনে হচ্ছে এবার আমায় মেরেই ফেলবে। জান্নাত রেখে বাঘের থাবার মতো হাতগুলো করে আমার দিকে এগিয়ে আসতেই আমি সরে গিয়ে বললাম, এই এই কী করছেন? করোনা সিজন চলছে না, যান যান 3 ফুট দূরত্বে দাঁড়ান। মেয়েটা রেখে স্টপ হয়ে গেল এবং একটু দাঁড়িয়ে মাটিতে একটা লাথি মারল। বুঝতে পারছি পুরো রেগে ধানি লঙ্কা এখন জান্নাত। আমি আবারও হালকা হেসে বললাম, এই যে মিসেস, আপনাকে না রাখলে প্রচুর কিউট লাগে। মেয়েটা আবার ভাব দেখিয়ে বলল, জানি। ও শালা, মেয়েটাই এমন ভাব দেখাচ্ছে আমি ওর বাপের খেয়ে বসে আছি। একবার পটিয়ে নিই, তারপর তোমার সব ভাব ছুটিয়ে দেব। এবার আমি বুঝলাম ওই মেয়েকে নিশ্চয়ই নিনজা টেকনিকের আওতায় নিয়ে যেতে হবে। তাহলে আসা যাক। এই যে মিস, আপনি ন্যাচারাল বিউটি তাই না? হ্যাঁ। মানে আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনি কোনো রকম মেকআপ ইউজ করেন না। মেয়েটা আবারও ভাব দেখিয়ে বলল, জি, আমি কোনো রকম মেকআপ ইউজ করি না। ও ইউজ করো না? এখনই তো আমার সামনে যাকে দেখছি তার মুখে মনে হয় 1 বস্তা আটা। আমার এবার মুখ ফসকে বলল, ইউজ করেন না নাকি করতে পারেন না, নাকি কেনার টাকা নেই? ভাইরে, কথাটা বলে কি বিপদে পড়লাম ভাইরে। সাথে সাথে রেগে আমার দিকে তাকিয়ে বলল, কি বললেন? রে শালা অব্র, তুই আর শেষ না। মানে আমার একটা কথা মনে পড়ে গেল তো, তাই আপনাকে আমি কিচ্ছু বলিনি। ওকে। এটা বলেই মেয়েটা এবার ফোনে মুখ গুজে দিল। শালায় এত রাগ লাগছে কি বলবো ভাই। মেয়েটা যদি মোবাইলে মুখ গুজে থাকে তাহলে কথা বলবো কীভাবে? আচ্ছা জান্নাত, একটা কথা বলি। না, আপনি চুপ করেন। আরে এ একটা কথা জাস্ট। আচ্ছা বলেন। আমি না সো লাকি পারসন। কেন? এই যে আপনার মতো একজন পরের পাশে দাঁড়িয়ে কথা বলছি। ভাইরে, মেয়ে তো মনে হচ্ছে এবার ফেসেছে। হালকা হেসে বলল, তাই? জি। আর আপনার ওই চোখে জানেন তো পুরাই আগুন, যে তাকাবে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাই? জি। আর হ্যাঁ, একদম ছেলেদের চোখে দিকে তাকাবেন না, নয়তো তারা বুকে আপনার লোকের গুলি খেয়ে মার্ডার হয়ে যাবে। জান্নাত এবার হাসতে হাসতে পুরোই শেষ। তাই নাকি? এই আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কেন? আপনার হাসিতে এতটাই মিষ্টি যে কারোর ডায়াবেটিস হতে বাধ্য থাকবে, আর আমি ডায়াবেটিসের রোগী হতে চাই না। শালা ডায়াবেটিসের রোগী হলেও এই সময়ে করোনা বলে চালিয়ে দেবে সবাই। তাই আমি আগে থেকে নিজের প্রোটেকশনের জন্য থানায় ডায়েরি করব। প্লিজ আর হাসাবেন না। আচ্ছা হাসবো না, তবে আপনার ঠোঁটের কোণ থেকে হাসিও কোনো দিন বিরক্ত হতে দেব না। তাই? গুড গুড। ইয়েস মিসেস প্রতিবেশী, যখন প্রতিবেশী হয়ে গেছেন তাহলে কিনা হাসি থাকতে পারি। তাই? ওকে। আচ্ছা আপনি কি করেন? স্টাডি। আপনি? তো পাইলট। কি? আপনি পাইলট? জি, বাপের টাকা উড়াই। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স প্রথম বর্ষ। পড়াশোনা টড়াশোনা ছাড়েন, যা অবস্থা এই করোনার জন্য, চলেন তাতে বিয়ে করে সংসার পেতে ফেলি। আপনি সত্যি অনেক মজাদার। আপনি কি করেন সিরিয়াস বলেন। আমি বেসিক করছি। মানে? মানে হলো পিচ্ছি ছেলে মেয়েদের পড়াশোনার ট্রেনিং দিচ্ছি। DELED করছি। ও আচ্ছা। জি। তা কই যাচ্ছেন এখন? কিছু দূরে আব্বুর শপ আছে, সেখানে যাচ্ছি খাবার নিয়ে। কোথায় সব? জায়গার নাম জানি না, নতুন এসেছি আমরা। ও আচ্ছা। এবার একটা সিএনজি এলো এবং জান্নাত তার চেপে উঠে গেল। আমিও আর কি করার, চুপচাপ বাসায় পৌঁছে গেলাম। শালা গরমে পুরো বাস চলে যাচ্ছে আমার।
শালা বাসা থেকে কোথাও দূরে বের হতে দিচ্ছে না। যদি পুলিশ মামার কবলে পড়ি তাহলে পিছন লাল করে দেবে। মাথার উপরে ফ্যান চলছে, তবুও শালা গেমেই যাচ্ছি। ওহ শাল্লা, এক তো করোনা, আবার এই গরম। আমি ফোনটা বের করে ওয়েদার চেক করে দেখলাম আর 40°C তাপমাত্রা। মনে হয় খুব কষ্ট এবং গরম শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শীতলের দোকানে গেলাম এবং মাছাতে বসলাম। এখন বাজে 4:30 মতো। 5টা বাজলেই নাকি সব ক্লোজ করতে হবে, নয়তো পুলিশ মামা এসে দোকানদারের 12টা বাজিয়ে দেবে। পাশে বসে থাকা রোমানার কাঁধে হাতটা রাখতেই আমি বিরক্ত হয়ে গেলাম। আবে হাত সরা, শালা এই গরমে শেষ হয়ে যাচ্ছি, আসতে দে। রোমান এবার উঠে গিয়ে ভাব দেখিয়ে বলল, ভাবছিলাম তোকে বলবো, যা ইনফরমেশন এনেছিলাম ওই মেয়েটার নামে, মানে তোদের বাসার ভাড়াটিয়ার নামে। আমি সাথে সাথেই ওর হাতটা ধরে বললাম, সরি ভাই, ভুল হয়ে গেছে, বল না প্লিজ, বল না। না আর বলা যাবে না। অনেক কষ্টে শালাকে আবার পাশে বসালাম এবং সে বলল, ওই মেয়েটার আব্বুর একটা গার্মেন্টস শপ আছে, আর নাম্বারটাও নিয়েছি ওর আব্বুর। তুই নাম্বার কই পেলি? আর আমি নাম্বার নিয়ে বা কী করবো? শালা এটা কোনো ইনফরমেশন? নাম্বারটার দোকানের সামনে লেখা ছিল, আর এর জন্যই নিয়ে এলাম। যখন তোদের বিয়ে হয়ে একটা বাচ্চা হবে তখন তোর জামা কাপড় তোর শ্বশুরকে দিতে হবে, আর তুই যা ছেলে তুই 2 দিনেই বাপ হয়ে যাবি। আমি সাথে সাথে হেসে উঠে বললাম, আবে চুপ, আমার পাঠক ভাইদের সামনে এসে বলতে তোর লজ্জা করে না? সরি। আমি এবার চুপচাপ বসে আছি, কিছুই ভালো লাগছে না তাই। চল রোমান, একটু ওদিকে ঘুরে আসি। না আমি যাব না, রাস্তায় পুলিশ ঘোরাফেরা করছে। আবে বলে দেব যে মিষ্টি আনতে এসেছি। হ্যাঁ, আর তারপরে আমাদেরকে মিষ্টি খাইয়ে দেবে। আবে চল না। হ্যাঁ ভাই। আমি এবার বুঝলাম শালাকে একটু পাম দেওয়া লাগবে, এভাবে ও যাওয়ার বান্দা নয়। দোস্ত, তুই না সাউথের হিরো, তুই এভাবে ভয় পেলে চলবে? তুই একটা সুপারস্টার, তুই ঘুরবি না তো কে ঘুরবে? রোমান দেখি ফুলে ফেপে ঢোল হয়ে গেল আর বুকের ছাতিটা বাড়িয়ে বলল, চল তাহলে। এই বলেই রাস্তায় হাঁটতে শুরু করলো। আর রোমানকে দেখে খুব হাসি পাচ্ছে, মালটা এখনও বুক ফুলিয়ে হাঁটছে। আমার এবার হাঁটতে অনেক দূরে মার্কেটের দিকে চলে এলাম। দেখি সব প্রায় সবই খোলা। আরও কিছুক্ষণ চলাফেরা করার পর দেখি সব ক্লোজ করে ফেলছে। রোমান, এই দোস্ত, এরা সব ক্লোজ করছে কেন? আরে তুই জানিস না নাকি, কাল বিকাল 5টা বাজলেই সব ক্লোজ করতে হবে। ও, এটা বলে আবারও হাঁটতে লাগলাম। হঠাৎ রোমান আমায় দাঁড় করিয়ে দিয়ে বলল, ওই দেখ ভাই, তোর শ্বশুর গার্মেন্টস জব করছে। এটা বলেই আমায় দোকানটার দিকে দেখালো। দেখি আমার শ্বশুর আব্বা ঢাকলা মাথা নিয়ে দোকানে বসে আছে। হঠাৎই আমার মাথায় একটা আইডিয়া এলো, চলেন তাহলে ওই টাকলোর সাথে একটু ফান করি। এই রোমান, তোর ফোনটা দে তো। রোমান ফোনটা বের করে আমার হাতে দিল এবং জান্নাতের আব্বুর দোকানের সামনে দেওয়া নম্বরে কল দিলাম। ফোনটা রিসিভ করতেই আমি গম্ভীর স্বরে বললাম, হ্যালো। হ্যাঁ, কে? আমি অমুক থানার ওসি বলছি। একটি থানার নাম বললাম। এটা বলেই আমি জান্নাতের আব্বুর দিকে তাকালাম। মনে দেখি ভয় পেয়ে শেষ। জি স্যার, বলুন। আপনি নাকি সব ওপেন করে রেখেছেন? জি স্যার, গার্মেন্টস শপ তো 5টা পর্যন্ত ওপেন রাখা যাবে। না, এটা ভুল জানেন আপনি। জান্নাতের আব্বু এবার থতমত খেয়ে গেল। জি স্যার, আমি তো এই এলাকায় নতুন, তাই হয়তো এই রুলসটা জানতাম না। ওকে, এই বলেই আমি ফোন রেখে দিলাম। জান্নাতের আব্বু দেখি এবার তড়িঘড়ি করে সব ক্লোজ করার জন্য শাটার নামিয়ে দিয়ে এক মুখ ভয়ের চাপ নিয়ে বাসার দিকে বাইকে চেপে রওনা দিল। শালা আমি খুব হাসছি। আমিও এবার বাসায় চলে এলাম। রাত 8টার দিকে দেখি জান্নাতের আব্বু আমাদের বাসায় এলো। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না কী ব্যাপার। আব্বু আবার আমায় ডাক দিল, তার মানে আমি কি ধরা পড়ে গেছি? অবর রেডি হয়ে যা তোর আব্বুর জুতার বাড়ি খাওয়ার জন্য। জান্নাতের আব্বু এবার বলল, বাবা, এটা না করলে কি হতো না? আমি জান্নাতের আব্বুর কথা শুনে চমকে গেলাম। আমার গলা প্রায় শুকিয়ে এসেছে। আমি ঢোক গেলে বললাম, মানে কি বুঝলাম না। জান্নাতের আব্বু দূর থেকেই বলল, আমি দেখলাম তুমি আমার সবার সামনে দাঁড়িয়ে গিয়েছিলে কোনো রকম কারণ ছাড়া। তুমি জানো না এই করোনার সময়ে বাইরে কোনো কারণ ছাড়া বের হওয়া নিষিদ্ধ? এবার শুরু হয়ে গেল আমার আব্বুর বক্তৃতা। ভাই, আপনি একটু বোঝান, কতবার বলেছি বাইরে বের হোস না এই লকডাউনে, কিন্তু আমার কোনো কথাই শুনবে না মহারাজ। ধরেন আজ যদি ওকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে ওর ফিউচার পুরোই অন্ধকার হয়ে যাবে। আপনি একটু বোঝান। আমি আর কোনো কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কথা বললে হয়তো আঙ্কেলের সামনেই জুতো পেটা খেতে হবে।
আর হবু শ্বশুরের সামনে এসব খেলে কি ভালো দেখায়? আমি এবার মুখ তুলে বললাম, আঙ্কেল আপনি কি জাস্ট এটাই বলতে এসেছিলেন? হ্যাঁ। আমি শুনি হালকা হলাম কিছুটা, বাট আমি তো মাস্ক পরে ওর দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তাহলে নোটিস করলো কীভাবে? যে যাই হোক, শালা সত্যিটা জানতে পারিনি, এটাই অনেক। আমি এবার বললাম, আচ্ছা আব্বু তাহলে আমি আসি। আচ্ছা যা, আর হ্যাঁ, বাইরে একদম বের হবি না। ওকে আব্বু। আমি এবার রুমে চলে গেলাম। সত্যি বাইরে যে করোনা ভাইরাসের প্রকোপ, আমাদের অনেক সচেতন হওয়া দরকার, নয়তো আমাদের ঘিরে একদিন সে ঘোর রাজত্ব করবে। পারক ভাইরা আপনাদেরও বলি, মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করুন, জরুরি কোনো কাজ ছাড়া বাইরে যাবেন না। রুমে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি, আর এদিকে শাল তেমন গরম, আর থাকতে না পেরে ছাদে গেলাম। দেখি ফুরফুরে বাতাস বইছে, আহ কি সুখ! আমি ছাদের পাঁচিলিতে হাত রেখে হাওয়া খেতে লাগলাম। ঠিক তখনই ফোন এলো আমাদের টিউশন স্যারের। ফোন রিসিভ করতেই বলল, লিঙ্ক দিয়েছি, গুগল মিটে এসো কেন? ক্লাস করার জন্য। ওই শালা, এই একই এত গরম, আবার এই লকডাউনে অনলাইন ক্লাস, ধ্যাৎ ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, আব্বুর নাম্বার আছে ওই স্যারের কাছে, ঠিক কল দিয়ে জানিয়ে দেবে। আমি এবার অনলাইন ক্লাসে ঢুকলাম, ভিডিও এবং মাইক অফ করে চুপচাপ বসে বসে বক বক শুনছি, গালে হাত দিয়ে, আর সামনের ওই জান্নাতের বাসার ছাদের দিকে তাকিয়ে আছি। খুব বিরক্ত লাগছে। আমি এবার ইউটিউবে গিয়ে গান চালু করে দিলাম, আর এদিকে ক্লাস চলছে অনলাইনে। হঠাৎ জান্নাতের ছাদে দেখলাম জান্নাত ছাদে এসেছে হাওয়া খেতে মনে হয়, হাতে একটা কফির মগ। এদিক ওদিক তাকানোর আগেই আমি চুলগুলো একটু স্টাইল করে নিলাম। আমি আবারও আগের পজিশনে চলে এলাম। মেয়েটা চারদিকে তাকাতেই আমারকে লক্ষ্য করলো, এবং আমার লক্ষ্য করতেই ও পিছন ফিরে গেল। আমি হাত তুলে বললাম, হেই হাই। মেয়েটা বিরক্ত হয়ে হাসি মুখে বলল, হ্যালো। আমি হালকা হেসে বললাম, কি করছেন ছাদে? মরছি। আপনি মরবেন? কি বলছেন? না না, এই ছাদে আছি। আপনি? আমিও হালকা হেসে বললাম, জি আমিও। তা বলুন কবে খাচ্ছেন? মেয়েটা আবার রেগে বলল, জি। ও আচ্ছা, তা কাপ দিয়ে খাচ্ছেন বুঝি? ভাইরে, মেয়েটা আরও রেগে আগুন হয়ে গেল আর চিৎকার করে বলল, না রে কুত্তা, তোর মাথা দিয়ে খাচ্ছি। তা আমার মাথাটা তো আমার এখানে, আপনি কি পেতনি নাকি যে এত বড় হাত বাড়িয়ে ছাদ থেকে ওষা দিয়ে আমার মাথা নিয়ে গেছেন? মেয়েটা এবার আমার দিকে আঙুল তুলে বলল, এই দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা তাহলে খারাপই হোক, অসহ্য। তোর প্রেমে পড়ে। কি? দেখুন, আমার প্রেমে পড়ে লাভ নেই। লাভ থাকুক আর নাই থাকুক, প্রেম যখন পড়েছি তখন আপনাকে ভালোবেসে এই বাসার বউ করে তুলব। আমার কিন্তু করোনা আছে, সো আমায় ফলো করা অফ করুন প্লিজ। আপনাকে আমি ভালোবাসি ম্যাম, আপনার করোনা থাকুক আর ম্যালেরিয়া থাকুক, বাঁচতে হলে আপনাকে আঁকড়েই বাঁচবো, নয়তো মরে যাব। কথা শুনে মেয়েটা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে কানের মাথায় ফুলগুলো গুছিয়ে নিল। আহ, বুকে কি শান্তি হলো আমার। আমি এবার বললাম, ও। মেয়েটা আবার ভুল কুচকে বলল, কি? আমি আমার ডান হাতের তালুটা দেখিয়ে বললাম, আমার হাতের রেখাটাও আজকাল বলছে আমার জীবনে তোমায় খুব দরকার। সারা দুনিয়ার ভালোবাসা চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। আর তোমার ভালোবাসা মানেই তো আমার কাছে এক পৃথিবীর ভালোবাসার থেকেও বেশি। কাল যা স্বপ্ন ভেবেছি, কেন জানি তোমায় দেখে মনে হচ্ছে তুমি আমার সেই ভরে দেখা স্বপ্নের রানী। তোমার ঠোঁটে শুধু তোমার নাম রাখতে চাই, শুধু রাখতেই চাই। তোমার হাতটা ধরে ওই লকডাউনে সারা পৃথিবী ঘুরতে চাই। সাথে সাথে মেয়েটা হো হো করে হেসে উঠল। যান যান, পুলিশ মেরে তক্তা বানিয়ে দিবে। শালা অভ্র, ভুল করে ফেলেছি রে। আমি নিজেই আমার মাথায় একটা থাপ্পড় মেরে বললাম, তোমায় দেখে না আমার কথা কেমন গুলিয়ে যায়, হয়তো আমি তোমায় ভালোবাসি। মেয়েটা আবার আমার দিকে তাকিয়ে বলল, ভাগেন, ভালোবাসা না চাই। আবারও হাসতে লাগলো, আর আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এদিকে আমার ফোনে অনলাইন ক্লাস চার। অভ্র অভ্র, আমি কোনো কেয়ার না করে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছি। ও এবার হাতের ইশারা করে আমার ফোনের দিকে তাকাতে বললো। আমি ফোনের দিকে তাকালাম আর কান পাততে বুঝলাম আজ তো আমি শেষ। আর জান্নাত হেসে সে নিজেই নিজের মাথায় হাত দিয়ে ইশারা করে বোঝালো, পাগল একটা। এখন বাজে 8টা। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। আম্মু দেখি আমার সামনে দিয়ে একটা টিফিন বক্সে কী যেন কোথাও নিয়ে যাচ্ছে। তা জানার জন্য আমি বললাম, আম্মু কই যাও? সামনের বাসায়। সামনে বসে মানে 1তলা না 2তলা? 2তলা।
এটা বলেই চলতে শুরু করলো। আরে আমার শ্বশুর বাসায় যাচ্ছে, কী ব্যাপার? না, আমাকে যাওয়া লাগবে। আমি এবার বললাম, আম্মু আমাকে দাও, আমি যাচ্ছি। আম্মু আমার কথা শুনে কিছুটা অবাক হলো, কারণ আমি বাসার কোনো কাজ কোনোদিন করিনি। আম্মু শুনেও খুব খুশি হলো, আর আমার দিকে টিফিন বক্স এগিয়ে দিয়ে বলল, আচ্ছা দিয়ে আয়। ওকে আম্মু। আমি এবার টিফিন বক্স নিয়ে জান্নাতের দরজার দিকে হাজির হলাম। কলিং বেল টিপতেই দরজা খুলে গেল, আর দেখলাম আমার সামনে জান্নাত হাজির। আহ, কি দেখে মনটা ভরে গেল। আমি থমকে গিয়ে ওর দিকে তাকিয়েছি। জান্নাত কড়া চোখে বলল, আপনি তো বেশ বাসা পর্যন্ত এসে গেছেন। আমি এবার আমতা আমতা করে বললাম, এই এই দেখুন, আমাকে কিন্তু ভুল ভাববেন না, আমি একজন ইনোসেন্ট ছেলে। আমার আম্মু এই টিফিন বক্সটা দিতে বলল, তাই আমি এসেছি। আমার আবার কাউকে এত ফলো করার শখ নেই। জান্নাত হালকা এসে বলল। ফাজিল একটা। জান্নাতের আম্মু ভেতর থেকে এসে বলল। কে এসেছে জান্নাত? জান্নাত বলল, সামনের বাসার ছেলেটি এসেছে। ও, ভাইয়াকে ভিতরে আসতে বল। ভাই রে ভাই, শব্দটা শুনতেই আমার বুকটা কেমন কেঁদে উঠল। ছলছল নয়নি আমি জান্নাতের দিকে তাকিয়ে আছি। জান্নাত মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আসেন ভাইয়া। আমি মনে কষ্ট লুকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে ভেতরে গেলাম। আমাকে দেখে ওর আম্মু সামনে আসতেই বললাম, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আন্টি শুনি পুরো চমকে গেল, আর জান্নাতের দিকে কড়া চোখে তাকালো। জান্নাত ভয়ে পুরো চুপসে গেছে। বাবা, শাশুড়ি আম্মা মানে বুঝলাম না। আহা, মানে মেয়ের আম্মুকে শাশুড়ি আম্মা বলে না, আর আপনি সেটা? সেটা আমি জানি, আমি কেন তোমার শাশুড়ি হতে যাব শুনি? শালা, কেস তো গড়বড় হয়ে গেল। না মানে আন্টি, আমি একজনকে ভালোবাসতাম, আর তার আম্মু পুরোই আপনার মতো দেখতে ছিল। তাই আপনাকে দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। কিন্তু মাইন্ড করবেন না প্লিজ। শালা, ইমোশনাল ব্ল্যাকমেল। আন্টি আমার কথায় ফেসে গেল, আর আমার কষ্টে সায় দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে বাবা। আচ্ছা তুমি বসো, আমি কিছু বানিয়ে আনছি। এটা বলেই আন্টি কিচেনের দিকে চলে গেল, আর জান্নাত রেগে আমার দেখে লুক দিয়ে বলল, পাই দেখে নিস তোকে কি করি। ও মা, আমায় বুঝি রেপ করবেন নাকি? মেয়েটা আমার সাইডে এসে আমার পায়ের উপর একটা জোরে লাথি মেরে আমার চোখের দিকে তাকিয়ে বলল। শাট আপ। আমি হালকা এসে শার্টটা খোলার জন্য শার্টে হাত দিয়ে তুলতে যাব, তখনই মেয়েটা বলল, এই কি করছেন আপনি? আপনি তো বললেন শার্ট আপ। ওহো আল্লাহ, ধ্যাত, পুরাই একটা খ্যাত। আপনার জন্য। মেয়েটা আরও রেগে গিয়ে এবার রুমে চলে গেল। আপনাকে না আমি হাই, কিস করবেন বুঝি? হাসেন। দেখুন, আমি কিন্তু আম্মুকে জানাতে বাধ্য হব। জি, জানিয়ে দেন, অসুবিধা নেই। উল্টা আপনি অসুবিধায় পড়ে যাবেন। মানে কি, আমি কেন অসুবিধায় পড়বো শুনি? এই ভাবুন, এই লকডাউনে পড়াশোনা হচ্ছে না, আরও হবেও না। আর এসব যদি শোনেন আপনার আম্মুকে, তাহলে ভাববেন আপনার আম্মু আপনাকেই ভালো লাগে। আর আমি একটু ইনোসেন্ট বয়, বুঝতেই পারছেন। আপনার আম্মুর চোখে ছো আমাকে আপনার জামাই বানাতে দ্বিধাবোধ হয়তো করবেন না। মেয়েটা আরও রেগে বলল। দূর, আপনার সাথে বোকায় বেকার। এই বলেই জান্নাত চলে গেল। আমি ড্রয়িং রুমে বসে আছি সোফায়। পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুকে লগ ইন করলাম। দেখলাম নোটিফিকেশন মাত্রটা, মেসেঞ্জারে তো কোন নামগন্ধ হয়ে নেই। আমি নিউজ ফিডে স্ক্রল করছি, বসে বসেই কাজ না থাকায় যা হয় আর কি। আহা, কত সুন্দরী রমণীদের পিক সামনে আসছে, আর আমি সাথে সাথে ওয়াও রিয়েক্ট মারছি। আমি কোনোদিন কোনো মেয়ের পিকে লাভ রিয়েক্ট মারিনি, নয়তো আবার তাদের মেসেজ দিলে তাদের ভাব বেড়ে যায়, আর তারা মনে করে নাকি তারা শালা সেলিব্রিটি। প্রায় 15 মিনিট পর আন্টি হাজির হলো খাবার নিয়ে। আমার সামনে আসতেই আমি দাঁড়িয়ে বললাম, আন্টি এসবের কি দরকার ছিল? একটা ফর্মালিটি, এটা বলতে হয়। আন্টি এবার বলল, দরকার ছিল না মানে? তুমি আমাদের বাসায় আজ প্রথম এলে, তুমি আবার আমাদের এখন প্রতিবেশী ছেলে, কোনো বিপদ হলে তোমাদেরই আমাদের হেল্প করতে হবে। জি আন্টি, আপনার মেয়ের হলে আগে করব। মেয়ের মানে? জি জি জি, মানে আপনার মেয়ে আমার ফ্রেন্ডের মতো, সো একটা ফ্রেন্ড আর এক ফ্রেন্ডের হেল্প তো করতেই পারে, তাই না? ও আন্টি এবার খাবার টেবিলে নামাতেই বলল, জান্নাত, এই জান্নাত বাইরে আয়, ছেলেটা একা একা বসে দেখতে পাচ্ছিস না? আর হ্যাঁ, তোর ভাইকেও নিয়ে আসিস। জান্নাতের ভাই এবার বের হয়ে আমার কাছে এলো এবং ওর আম্মু আমার দিকে দেখিয়ে বলল,
রিমু ও আমাদের প্রতিবেশী। নাম কি যেন তোমার বাবা? আন্টি অভ্র। রিমু হলো জান্নাতের ভাইয়ের নাম। আমাকে জান্নাতের ভাই দেখেই রেগে হাতের উপর একটা ঘুষি মেরে বলল, খুব ভালো করে চিনি আম্মু। ভাইরে, শালা শীতলের দোকানে যেটা হয়েছে সেটা লিক করে দেবে না তো? না ভাই, একদম লিক করিস না, তাহলে তুই আমার বাচ্চার মামা হতে পারবি না। তা অভ্র, তুই এই সময় এসব ভাবছিস কি? তোর ব্যাড মাইন্ডে? আন্টি এবার বলল, ও মা, তাই নাকি? আচ্ছা তোরা বস, আমি কিচেন থেকে আসছি। এটা বলেই আন্টি চলে গেল কিচেনে। জান্নাত দাঁড়িয়ে রয়েছে আর জান্নাতের ভাইও। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, ভাই বসো না। জান্নাতের ভাই এবার আমার সাইডে বসলো আর খাবারের প্লেটটা নিয়ে হাঙুরের মতো খেতে লাগলো। শালা কতদিন খায়নি কে জানে। জান্নাত চুপচাপ দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনিও বসুন। না না, আমি ঠিক আছি। হাতে থাকা মোবাইলটা এবার বাজতে লাগলো। আমি স্ক্রিনের দিকে নোটিশ করতেই দেখি কল করেছে, মানে আমার আম্মু। আমি কল না ধরে মিউট করে দিলাম, কারণ আমি জানি আম্মু আমায় পাশে আসতে বলছে। আন্টি আমি আসি তাহলে। কেন? বসো। না আন্টি, বাসে যেতে হবে। আচ্ছা বাবা, ভালো করে যেও। আর হ্যাঁ, টাইম পেলে আমাদের বাসায় আবার এসো, কেমন? অবশ্যই আন্টি। আমার ফোনের দিকে জান্নাত দেখি একভাবেই তাকিয়ে আছে। আমি এবার উঠে দরজার কাছে গেলাম এবং পিছে পিছে জান্নাতও আসছে, কারণ দরজাটা লাগাবে বলে। আমি এবার দরজার ওপারে যেতে জান্নাত কৃষ্ণার দৃষ্টিতে বলল। ছ্যাঁচড়া একটা। আমি সাথে সাথেই বললাম, কি? আপনি একটা ছ্যাঁচড়া। আপনার জন্য। ছি, লজ্জা করে না মেয়েদের ইমোশন নিয়ে এভাবে খেলতে? মানে কি? আমি কখন মেয়েদের ইমোশনাল নিয়ে খেলেছি শুনি? খেলেছেন, যান এখন আপনি। না, যাব না। এটা বলে ওর সামনেই বগলে হাত রেখে দাঁড়িয়ে রইলাম। জান্নাত রেগে আমার দিকে তাকিয়ে বলল, ছ্যাঁচড়া। আমি বারে বার এই একটা কথা শোনাতে আমার মেজাজটা খুব বিগড়ে গেল। আর আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে বললাম, ও হ্যালো, আপনি কাকে কি বলছেন শুনি? একটা প্লে বয়কে। প্লে বয় মানে? হ্যাঁ, আমি যার সাথে এখন কথা বলছি ছ্যাঁচড়া। এই বলে দরজা বন্ধ করে দিল। ওই প্লে বয় শব্দটা আমার ইগোতে এবং বুকে এসে খুব জোরে একটা আঘাত সৃষ্টি করলো। আমার ইগোর জন্য আমি আর কোনো রকম দরজায় নক না দিয়ে রেগে হাতটা বারেবার ছুটতে ছুটতে বাসে চলে এলাম। রাতে ডিনার করে এসে রুমে বসে আছি চুপচাপ। শুধু জান্নাতের ওই প্লে বয় শব্দটা মনে বারবার ভেসে আসছে। আমি মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকলাম, কী এমন আমি করলাম যে ওই মেয়েটা আমায় এমনভাবে কথাগুলো বলল? আমি কি সত্যি শেষরা? আমি কি সত্যি প্লে বয়? ও বুঝলাম, আমি জান্নাতকে ফলো করেছি বলেই হয়তো এমন বলছে। ফলো করা ছেলেকে মানে তো ওই নয় যে সব ছেলেরাই ফ্ল্যাটবাজ, প্লে বয়। একটা মেয়েকে ভালো লাগতেই পারে একটা ছেলের এই বয়সে, তা বলে এমন বলবে? যাই হোক, আমি আর জান্নাতকে কোনো রকম ফলো করে ডিস্টার্ব করতে চাই না। আমি আমার মতো থাকবো। জি, কষ্ট হবে, কারণ যে কয়েকদিন মেয়েটার পিছনে ঘুরেছি সে কটা দিন অনেক কম, আর আমার প্রাক্তন ভালোবাসার মানুষটার কথা খুব কম মনে পড়েছে। তবে হ্যাঁ, রাতের আধারে কখনো সে মানুষটাকে ভুলতে পারেনি। জান্নাতকে দেখে আমার ভালো লেগেছিল, খুব ভালো ভেবেছিলাম আবার নতুন করে ভালোবাসবো, একই সাথে হাসবো, একই সাথে খুশিতে মেতে উঠবো। বাট সে সব আমার ভাগ্যে হয়তো আর নেই। বলে না, দ্বিতীয় ভালোবাসা করতে চাইলেও মন না হলেও ভাগ্যে ঠিকই বাধা দেয়। আমি এসব ভাবতে ভাবতেই বালিশে মাথা দিলাম, আর বালিশে মাথা দেওয়ার মাত্রই পাশে থাকা হেডফোনটা চিৎকার করে বলে উঠল, কিরে আজ আমার মোবাইলে ইয়ার প্লাগে লাগিয়ে বোতামটা মুখের কাছে নিয়ে গিয়ে আবেগের কথা শোনাবি না? নাকি আবেগ শেষ হয়ে গেছে এখন? আমার চোখ দিয়ে টপ টপ ফুরে গাল বেয়ে পানির ফোঁটাগুলো পড়তে লাগলো। আমি চোখটা বন্ধ করে ফুয়াতে ফুয়াতে বললাম, হে আল্লাহ, আমার জীবনটা এত কষ্ট কেন? কেন আমাদের মিলিয়ে দিলেন না? আমরা তো একে অপরকে প্রচুর ভালোবাসতাম, তবুও কেন আমাদের পরিবারের জন্য তাকে অন্যের হাতে তুলে দিতে হলো? এই কারণেই যে সমাজ আমাদের মেরে নেবে না। শালা কথাগুলো টাইপিং করতে করতেই আমার চোখের পানির ফোঁটা স্ক্রিনের উপর এসে পড়লো। খুব ভালোবাসতাম তাকে, হয়তো এই জন্য তাকে অন্যের হাতে তুলে দিয়েছি। এখন কিছু মানুষ বলবে পালিয়ে যেতে পারতেন, কিছুদিন পর নিশ্চয়ই বাস থেকে মেরে নিত। আরে ভাই, পরিবারে ওটা অমতে যাওয়া হতো। তারা তো চায় নাকি তাদের জন্ম দেওয়া সন্তানটার একটা দায়িত্ববান আব্বু আম্মু হয়ে তাদের খুশি মতো তাদের অন্যের হাতে সঁপে দিতে, যাতে তারাও বোঝে আমার মেয়ে সুখে আছে আর তার আম্মু আব্বু থাকবে।
আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কোনো খেয়ালই নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি উপর হয়ে মোবাইল টিপছি। আমার রুমে আসার কারোর যেন টের পেলাম, হয়তো আম্মু চা নিয়ে এসেছে। তাই আমি বললাম, টেবিলে রেখে দাও। আমি আবারও মোবাইল মনোযোগ দিলাম। আমি শুনতে পেলাম চায়ের কাপটা টেবিলে রেখে আমার সাইডে এসে আম্মু দাঁড়ালো। আমি না তাকিয়ে বললাম, আম্মু কিছু বলবে নাকি? বাজারে যেতে হলে আমি একটু পরে উঠছি, তারপর যাবো নে। আম্মু দেখি কিছুই বলছি না। আমার হালকা সন্দেহজনক ব্যাপারটা লাগলো। আম্মু আমার সাইডে আছে, কথা বলছে না, এটা আবার কোন ধরনের? আমি আবার বললাম, আম্মু কথা বলো না কেন? চুপ থাকাতে আমি সাইডে তাকাতে দেখি আমার চোখের সামনে জান্নাত। আমি সাথে সাথে মুখ ফিরিয়ে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে চলে গেলাম। ওয়াশরুমে এসে ভাবছি, এই মেয়ে এত সকালে এখানে কি করে? কাল আমায় এভাবে অপমান করে কি হয়নি? আবার কি বাসাতে করবে নাকি? ওই মেয়েকে তো আমি ওয়াশ হয়ে ওয়াশরুমের দরজা খুলতে দেখি ও সাইডে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখতেই আমার দিকে টাওয়াল এগিয়ে দিল। আমি মেজাজ দেখে বললাম, এটা বলেই আমি টাওয়ালটা হাতে নিয়ে বাইরে বের হয়ে চলে এলাম। জান্নাত এবার আমার সামনে আসতেই আমি ওকে ইগনোর করতে লাগলাম। জান্নাত বারবার আমার সামনে এসে কান ধরে। সরি অব্র। আমি কোনো রকম কেয়ার না করে আমি মুখ মুছতে লাগলাম। ও কিন্তু না থেমে বারবার কানে হাত দিয়ে বলছে, রে অব্র, আর হবে না প্লিজ। আমি এবার ড্রেস চেঞ্জ করব। তাই আমি আমার শার্ট আর প্যান্ট বিছানায় রাখতে বললাম। এই যে মিসেস, আপনি বাইরে যাবেন নাকি আমি আপনার সামনে চেঞ্জ করব? জান্নাত হালকা এসে বলল, ওকে করো তাহলে। ও হ্যালো, ভদ্রতা শেখায়নি? তুমি মানে কি, আমি না আপনার থেকে বয়সে বড়? জি তো। এই আপনি যাবেন কি? আমি চেঞ্জ করতে হবে। যাব না। এটা বলেই হয়ে দাঁড়িয়ে রইল। আমি এবার রেগে ঠেলে ওকে আমার রুমের দরজার বাইরে বের করে দিলাম। আমি চেঞ্জ করে ড্রয়িং রুমে আসতে দেখি আম্মুর সাথে জান্নাত কিচেনে কী যেন করছে। আমি রেগে কিচেনের দরজায় গিয়ে দাঁড়িয়ে বললাম, আম্মু আম্মু। কি হয়েছে? এই মেয়ে এখানে কি করে? কি করে মানে? দেখছিস না আমার হেল্প করছে। আম্মু হেল্প করা লাগবে না, এখনই ওকে বাসে যেতে বলো। কেন রে, তোর এত প্রবলেম কি? না না না, মানে আম্মু তুমি বুঝতে পারছো না, বাইরের যা করোনা ভাইরাসের প্রকোপ, তাতে অন্যের বাসায় মানুষ আমাদের বাসায় না থাকতে দেওয়াটাই বেটার। এটা শুনেই জান্নাত রাগী লুক দিয়ে আমার দিকে তেড়ে আসলো এবং বলল, আমি স্যানিটাইজার দিয়ে গোসল করে আসছি, ওকে? হ্যাঁ, আপনার আব্বু যেন স্যানিটাইজারের ফ্যাক্টরি আছে? হ্যাঁ আছে তো, তাতে আপনার কি? আম্মু এবার রেগে আমার দিকে খুন্তি তুলে বলল, এই তুই চুপ করবি? যা ওখানে যা, বাসাতে কেউ এলে তো ঝগড়া শুরু হয়, তাই না? আমি গরম খুন্তির ছেঁকা খাওয়ার ভয়ে চুপচাপ আমি চলে এলাম ছোপার কাছে। ছোপার কাছে এসে ভাবছি, এই মেয়েকে আমি সাহায্য করবই। আমাকে অপমান করা দেখিস, তোর একদিন হচ্ছে পেতনি। আমি ক্ষুধার জ্বালায় ছটফট করছি, শালা এখনও আমায় খাবার দেয়নি। এই বাসাতে মনে হচ্ছে আমার ভ্যালু কমে যাচ্ছে আসতে। তাই আমি চিৎকার করে বললাম, আম্মু জলদি খাবার নিয়ে আসো। ওই বাইরের মেয়েটা শুধু একাই কেলাবে নাকি? মনে আছে তো তোমার বাসায় একটা তোমার আপন ছেলে আছে? আম্মু কিচেন থেকে বলল। দেখছো জান্নাত মা কি সব কথা? জান্নাত হেসে এসে বলল, বিয়ে দিয়ে দিন আন্টি, সব ঘাটতার আমি বার করে দিবে। আম্মু এবার আমার জন্য খাবার আনছে আর পিছু পিছু জান্নাতও আসছে। আম্মু টেবিলে খাবার রেখে বলল, কে একে বিয়ে করবে শুনি? কোনো কথা শোনে না, একটু কোনো কাজ করে না, সারাদিন খালি মোবাইল টিপে। তাই নাকি? আম্মু এবার মজা করবে। তুমিও করবে না নিশ্চয়, তাই না মা? জান্নাত এবার হালকা মুচকে হেসে বলল, দিয়ে দেখেন না, সব ঘাটতার আমি তাড়িয়ে দেব ঘাট থেকে। আমি এবার উঠে বললাম, আম্মু এসব কি হচ্ছে? জান্নাত হালকা হেসে বলল, বিয়ের কথাবার্তা। আম্মু বাড়াবাড়ি করছে কিন্তু এই মেয়ে। জান্নাত এবার মুচকে হেসে আমার দিকে তাকিয়ে এক চোখ মারলো আর বলল, 143। আম্মু মানে না বুঝতে পেরে আমার দিকে তাকালো, আর আমি মানে বুঝতে পারলাম না, তাই আমিও জান্নাতের দিকে তাকালাম। আম্মু আর আমি বললাম, মানে? জান্নাত হালকা হেসে বলল, আন্টি ওটা আপনার ছেলে, ভালো করে জানবো। এটা বলেই জান্নাত মুচকি হেসে চলে গেল। আমি এবার আমার দিকে তাকিয়ে বলল, 143 এর মানে কি? আম্মু আমি নিজেও জানি না। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা আমি খেয়ে বই নিয়ে বসবো, ওটা কিসের সূত্র তা জানতে। আচ্ছা, আমায় পড়িস কিন্তু।
আমি আর কিছু না বলে চুপচাপ রুমে চলে এলাম। রুমে এসে পায়ের উপর পা দিয়ে শুয়ে আছি। ভাবছি বুকগুলো খুলবো, না খুলেই গেলাম। আজ তো 2 বছর ঠিক ওভাবেই টেবিলে রাখা আছে। আবার ওদের নতুন করে কষ্ট দিয়ে লাভ কি? আর 143 কিসের সূত্র কে জানে, অত খুঁজতে পারবো না। তাও আবার জান্নাত বলেছে ওকে দেখলেই আমার কেমন যেন ঘা চলে যায়। বাইরে যাব বলে ঠিক করলাম। বাপরে যা গরম, সারা দেখি মেয়েদের মতো বোরকা পরে বাইরে বের হওয়া লাগবে। তাই আমি আমার প্রোটেকশনের জন্য মাথায় টুপি আর পুলিশের থেকে নিজেকে প্রোটেকশন করার জন্য মাস্ক। শালা এমন জায়গায় আমার বাসা যেখানে বাসার উপরের পা রাখতেই পুলিশ মামার লাঠি নিয়ে তাড়া করতে আসবে। তাই আমি দরজা খুলে একটা উঁকি মেরে দেখে নিলাম চারপাশটা। যাক বাবা, কেউ নেই। আমি এবার বাইরে বেরিয়ে একটু হাঁটতেই শালা কোথা থেকে যেন পুলিশ গাড়ি মিউ 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 শব্দটা শুনতে পেলাম। ভাইরে, আমি ভয়ে থোয়া হয়ে গেছি। শালা আমার কপালে দুঃখ আছে। কে জানে আজ আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম। ও হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে তো ওই পেতনিটার মুখটা দেখেছিলাম, মানে জান্নাত। ভাইরে যা রাগ লাগছে না। আমি পেছনে না ফিরেই দাঁড়িয়ে আছি। শব্দটা ঠিক এক জায়গা থেকে আসছে। পুলিশ গাড়িটা কি এক জায়গাতেই দাঁড়িয়েছে নাকি? আমি এদিকে এলে তো আরও সাউন্ড বাড়তো। কী ব্যাপার? আমি এবার পিছন ফিরতে দেখি কই রাস্তার কোথাও তো পুলিশ মামাদের গন্ধই পাচ্ছি না। তাহলে পুলিশের ওই অ্যালার্ট সাউন্ড কোথার সামনে থেকে বেজে উঠছে? আমি মাথায় হাত দিয়ে চারিদিকে পাগলের মতো তাকাতে লাগলাম, বাট আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি পুরাই ভেবাচিকা খেয়ে গেছি। মনে হয় আমার এটা মনের ভুল। না না না, মনের ভুল কোনোভাবেই পসিবল না। আমি এবার চোখ দুটো উপরের দিকে করে চারদিকে তাকাতে দেখি জানাতে একটা ব্লুটুথ স্পিকার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ওই অ্যালার্ট সাউন্ড বাজাচ্ছে। এটা দেখি ভাইরি আমার যা ইচ্ছা করছে না, জ্যান্ত ওকে খুন করে ফেলি। মাথার চুলগুলো সব রাগে দাঁড়িয়ে গেল। জানাতে এবার আঙুল দেখিয়ে বলল, ওই বাসায় যাও। ও কে রে তুই? তোর বাপের খাই না পড়ি এমনভাবে বলছিস? কন্ট্রোল অব্রু, কন্ট্রোল। তুই ভদ্র অনেক। আমি রাগি মুখে বললাম, কেন, প্রবলেম কি? জানো না প্রবলেম কি? দেশে তো এত বড় মহামারী চলছে, আর তুমি সব বিধিনিধি না মেনে বাইরে বের হচ্ছ। তো আপনার কি? আমার কি মানে? তুমি জানো তোমার হলে আরো সবার হতে পারে। আরও রেগে বললাম, হোক আমার, আমি চাই আর সেটা তোমায় ছড়িয়ে দিতে। অসহ্য। জানাতে পার আমাদেরকে তাকিয়ে মাস্কটা খুলে বলল, অসুবিধা নেই, তবে প্লিজ বাইরে যেও না এখন, এই কটা দিন অন্তত, প্লিজ প্লিজ প্লিজ। শালা এমন ইনোসেন্টভাবে বলছে, তাতে আমার না মেনে কোনো উপায় নেই। আমি ভাব দেখিয়ে বললাম, ওকে ওকে। জান্নাত হালকা হেসে আমার দিকে ফ্লাইং কিস ছড়িয়ে দিল। এই তোমার বাবুটা। আমি এটা দেখে পুরো আগুন হয়ে গেলাম। ওই ওই, এসবের মানে কি? জান্নাত আর কিছু না বলে রুমে চলে গেল। আর শালা এত আমার আরও রাগ বেড়ে গেল। আমি এবার রেগে ওদের বাসায় গিয়ে বারে বারে কলিং বেল বাজাতে লাগলাম। একবার খুলুক ও ফ্লাইং কিসের, আমি গোষ্ঠী গিলে বাইরে বের করে আসবো। একটা বার, জাস্ট একটা বার। দরজা খুলতে দেখি ওই পিচ্ছি ভাইটা ও আমার দিকে তাকিয়ে। কী ব্যাপার, এত কলিং বেল বাজাচ্ছেন কেন? তবে কি তোর টাক মাথাটা বাজাবো নাকি রে? আমার কথা শুনে নিমু আমার দিকে তাকালো আর সাইড হয়ে গেল। বুঝলো আমি খুব রেগে আছি। আমি সাইড কাটিয়ে সোজা ড্রয়িং রুমে এসে চিৎকার করে পড়লাম, জান্নাত, জান্নাত, ওই পেতনি। জান্নাত কোথায় তুই? সেই পেতনিটা। আন্টি কিচেন থেকে দৌড়ে আমার কাছে এসে বলল, কি হয়েছে বাবা, এত চিৎকার করছো কেন? আন্টি কী হয়েছে মানে? আগে বলুন আপনার মেয়ে কোথায়? আন্টি এবার গালে হাত দিয়ে বলল, এই মেয়েটাও না ঠিক যেখানে যাবে ঠিক ঝগড়া ক্রিয়েট করবে নতুন করে। কি হয়েছে আমায় খুলে বলো। আন্টি আপনাকে পরে বলবো, আগে বলুন ওই পেতনিটা কোথায়? এবার দেখি জান্নাত ওর রুমের দরজার সামনে এসে বলল, ওই পেতনিকাকে বলছো? আমায় দেখেছো? আমি একদম পরীর মতো দেখতে। আমি আন্টি দিকে তাকে হো হো করে হেসে দিলাম। পড়ি, আপনি আমাদের বাসা থেকে ওই 1 কিলোমিটার দূরে একটা শাওড়া গাছ আছে, আর তাতে একটা শাকচুনি থাকে। আপনি তার থেকেও বাজে দেখতে। কি? আমি শাকচুন্নি? জি। দেখো তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি ছাড়িয়েছি নাকি আপনি ছাড়িয়েছেন? ছি, লজ্জা করে না? ব্যালকনি থেকে ওভাবে ফ্লাইং পোর্টান বলতে না দিয়েই জান্নাত দৌড়ে এসে আমার পেটে একটা চিমটি কাটলো আর আমি ব্যথায় আহা। জান্নাত ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, ওকে ব্যালকনি থেকে একটা ঢিল ছুঁড়ে মেরেছিলাম, তাই হয়তো বিচার দিতে আসছে তোমার কাছে।
আন্টি রেগে জান্নাতের দিকে কড়া চোখে তাকালো আর আমায় বলল, অভ্র, ওকে তুমি মাফ করে দিও। ও একটু বাচ্চাদের মতো আচরণ করে। প্লিজ কিছু মনে করো না। এদিকে ওর ভাই রিমু গালে হাত দিয়ে বলল। ডাল মে কুছ জরুল কালা হে। জান্নাত রেগে ওর দিকে তাকিয়ে বলল, এই তোর স্টাডি নেই, যা বুক খুলে বস। ভাইরে, আমি পেটে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, এখনও পেট পেট করে যন্ত্রণা করছে। ওর ভাই আর ওর আম্মু চলে যাওয়ার পর জান্নাত আমার পেটে হাত দিয়ে আমি ওর হাতটা ছুঁড়ে ফেলে দিলাম আর তাকিয়ে বললাম, এই একদম না। জান্নাত আমার দিকে তাকিয়ে অভিমানী মুখ করে বলল, রুমে চলো। না। চলো। এটা বলেই আমায় রেগে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল আর ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এলো হাতে করে আর আমার পাশে বসলো এবং পানির বোতলটা পাশে রাখলো। জান্নাত দেখে এবার আমার শার্টের বোতাম খোলা শুরু করে দিল। ভাই রে ভাই, আমি সাথে সাথেই উঠে গিয়ে পড়লাম, এই কি হচ্ছে এসব? আমি ওরকম টাইপের ছিল না, ওকে? জান্নাত আমার সামনে এসে ঘেরাত গুটিয়ে বলল, তাই? তবুও আমি খুলবো। দেখুন, আমি কিন্তু চিৎকার করব। জি করো, আর কি বা বলবা শুনি। এই 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 আপনি আমায় এভাবে রেপ করে ট্রাই করছেন? আমি তো তোমার রেপ করছি না, তোমার পেটে যে ব্যথার জায়গাতে একটু ম্যাসেজ করে দিচ্ছি। ভাইরে, আমি শুনি পুরো লজ্জায় লাল হয়ে গেলাম। সেটা কি চাহতা আমি ভাবছিলাম। ও জি। এটা বলেই আমার ক্লোজে এসে আমার চোখের দিকে তাকিয়ে শার্টের আরও যে 4টা বোতাম খোলা বাকি ছিল সেগুলো খুলতে লাগলো। ওর চোখের দিকে তাকাতেই কেমন আমার শরীরটা পুরোই ঝাঁকানাকা করে উঠলো। ভাইরে, চোখে কি মায়া, কি জাদু! আমি ওই দিকে একভাবেই তাকিয়ে রইলাম। আর জানো তো, শার্টের বোতাম না খুলেই 2 সেকেন্ড এমন হওয়ার পর দরজার কাছ থেকে শব্দ এলো। সাথে সাথে আমরা দরজার দিকে তাকাতে দেখি জান্নাতের ভাই রিমু। আর রিমু ঘাড় নেড়ে আমার দিকে তাকিয়ে বলল, যা ভাবছিলাম তাই দেখছি এখন। এই কি ভেবেছিলি তুই? শুনি, দেখ দেখ ভাই, ওসব কিচ্ছু না। রিমু আমার দিকে তাকিয়ে বলল, বুঝলাম কিছু নেই, তবে যা হচ্ছিল এখানে তা যদি আম্মুর কানে যাই তাহলে অনেক কিছুই হতে পারে। আমি এবার জান্নাত দিতে দেখাতেই দেখি জান্নাত লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে শালা আমার ফাটছে। দেখ ভাই, প্লিজ আন্টিকে এসব জানাস না। ওকে, 500 টাকা দাও। কি 500? শালা কি আউটডেট রে ভাই! কিন্তু কিচ্ছু করার নেই। শালা আমি চুরি না করেও আর চোর অপবাদ পেলাম। পকেটে মাত্র 550 টাকা পড়ে আছে। এই লকডাউনে আব্বুর পকেট মানিও দেয় না। খুঁজলে বলে আমি যে এখন কিসের টাকা দরকার। আমার সাদের জমা করা টাকা আমি মানিব্যাগ থেকে বের করলাম। শালা এত কষ্ট লাগছে কি বলবো রে ভাই! এত কষ্ট মনে হয় আমার ব্রেকআপের টাইমও হয়নি। আমি এবার 500 টাকার নোটটা ওর ভাইয়ের দিকে এগিয়ে দিতেই ও শালা খপ করে চিলের মতো ছিঁড়িয়ে নিল। মাইরি, ওকে দুলো ভাই, আপনারা রোমান্স করেন, এই টাকা দিয়ে দিলেন আর আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। এটা বলেই রুমের দরজা লাগিয়ে চলে গেল। আমি রেগে কষ্টে জান্নাতের তাকালাম আর তাদের উপর হাত রেখে বললাম, সব আপনার জন্য হলো। জান্নাত মাথা নিচু করে আছে, তারপর বলল, আমি আবার কি করলাম? না, আপনি আমার দিকে ওভাবে তাকাতেন না। আমি আপনার ওই দুটো জাদু ভরা চোখেতে বিভোর হতাম। জান্নাত হালকা হেসে বলল, তাই? জি, আপনার জন্য আমার 500 টাকা চলে গেল মাটিতে। কে বললো মাটিতে গেল? তুমি না তোমার শালারে টাকাটা দিয়েছো? জি, আর কে শালা? তুমিই তো সেদিন চায়ের দোকানে আমার ভাইকে শালা বলেছিলে। ও হ্যালো বলছিলাম, আর এখন তো বলছি না। সো ও আমার এক্স শালা। তাই? এটা বলেই আমায় ঠেলে দিয়ে ওর পাশ থেকে 500 টাকা আমার হাতে গুজিয়ে দিয়ে বলল, এই নাও তোমার টাকা। আমি হালকা হেসে বললাম, ধন্যবাদ। এই বলে দরজার কাছে এলাম এবং দরজা টেনে খুলতে যাব। ঠিক তখনই পিছন থেকে জান্নাত ন্যাকামো করে বলল, অভ্র, আমি পিছনে ফিরে তাকিয়ে বললাম, হোয়াট প্লিজ হোয়াট? প্লিজ। এটা বলছি আর মাটিতে লাথি মারছে। আমি হালকা হেসে বললাম, এই মোটি এত জোরে লাথি মেরো না। এটা ভাবুন আপনি কিন্তু দোতলায় থাকেন আর যা লাথি মারছেন হাতের মতো, মানে তাতে আবার মেঝেটা না ভেঙে গেলে হয়। ভাইরি, জানাতে আমার দিকে রাগি চোখে তাকিয়ে পড়ল। কুত্তা, হারামি, বিলাই। কুত্তা, নাম্বারটা আমার নামে সেভ করতে পারিস না?
আমি কথাটা শুনে কিছুই বুঝলাম না, তাই বললাম, হোয়াট নাম্বার? ওই যে যেটা তুই লাভ 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 দিয়ে সেভ করে রাখছোস। জি তো। সেদিন ওটার জন্য তোমায় কত কিছু বলেছিলাম, কিছু মাইন্ড করো না প্লিজ। আমি এবার পুরো কেসটা বুঝলাম। সেদিন তাহলে এজন্যই শেষটা প্লে বয় বলছিল। আমি কিছু না বলে আবারও দরজায় হাত দিতে যাব, ঠিক তখনই। বোঝো না কেন? কি বুঝবো? এই আমি তোমায়। জি আপনি আমায়। হ্যাঁ কুত্তা, তোকে আমি গিলবো। আমি হালকা হেসে বললাম, তাহলে তো আমি খতম, টাটা বাই বাই। জানাতার রেগে টেবিলে একটা জোরে আঘাত দিল, আর সেটা দেখে আমি বললাম, এ কি করছেন, ভেঙে যাবে তো। তাতে আপনার কি? জি তাই তো, আমার কি, ভাঙলে তো কাকলি ফার্নিচারের অ্যাডে বলাই আছে, কম দামে ভালো মাল, মানে কাকলি ফার্নিচার। কাকুলি ফার্নিচার মানে? আরে ফেসবুকেতে আজকাল সেটা ট্রেন্ডিং চলছে ওটা। জানাতে এবার আমার দিকে তাকিয়ে হালকা এসে পড়ল। আমি কেন কাকুলি ফার্নিচার থেকে নিতে যাব শুনি? আমি অন্য কোনো ফার্নিচার থেকে নেব। তাই তো, কোথায় শুনি? ও মা, আমি শুনেছি আমার শ্বশুরাব্বু নাকি কাঠ ব্যবসা করে, আবার বাসার সামনে ফার্নিচারের শপও আছে। তাহলে আমি টাকা দিয়ে কিনতে যাব কেন শুনি? বাহ, তাহলে তো খুব ভালো। তা আপনার শ্বশুর বাসাটা কোথায় শুনি? সেটা তো বলা যাবে না। কেন, আমি কি আপনার শ্বশুরের বাসে গিয়ে ডাকাতি করব নাকি? জি সেটা না, আর চাইলেও করতে পারবে না, কারণ নিজের বাসায় কি নিজে কখনো ডাকাতি করতে পারে? আমার আর বুঝতে লেট হলো না। ও কাকে উদ্দেশ্য করে বলছে? আমাদের একটা ফার্নিচার আছে, আর আমার আব্বু কাঠের ব্যবসা করে, তাই ও এমন কথা বলেছে। আমি হালকা এসে বললাম, স্বপ্ন দেখা বন্ধ করুন ম্যাম। যদি চান আমার বাসার একটা বুয়ার সিট আছে, আম্মুকে বলবেন ঠিক নিয়ে নেবে। ভাইরে, আবারও জান্নাত রেগে আমার দিকে তাকিয়ে রইল। আমি এবার চুপচাপ ওর রুমে থেকে হাসতে হাসতে বের হলাম। খুব রাগিয়ে দিয়েছি মেয়েটাকে, আর হয়তো কিছু লাগবে না। শালা আমার পিছনে লাগার ফল এবার বুঝুক। আমি এবার চুপচাপ বাসায় চলে এলাম। শালা বাসার ভিতরে ঢোকার আগেই মনে হচ্ছে আমি কোনো অগ্নি পরীক্ষা দিয়ে বাসায় ঢুকছি। আমি এবারে চুপচাপ বাসায় চলে এলাম। শালা বাসার ভিতরে ঢোকার আগেই মনে হচ্ছে আমি কোনো অগ্নি পরীক্ষা দিয়ে বাসায় ঢুকতে এসেছি। পুরো শরীর ঘেমে গেছে। ও আল্লাহ, একটু গরম কমাও না প্লিজ। আমি এবার হাওয়াতে পেতে কোনো রকমে রুমে গিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম ফ্যানটা চালিয়ে। আহ, সেই সুখ। দুপুরে গোসল সেরে লাঞ্চ করে রুমে এসে মোবাইল টিপছি, আর ভাবছি বেশি করছি এদিকে। বাট ক্লাস তো জীবনেও করিনি। শালা পাস করতে পারবো তো? আর পাস করেই লাভ কি? যা করোনার পরিস্থিতি, আবার আমাদের সরকার, তাতে কোনো রকমের জব পাওয়ার আশা নেই। তবুও মনকে শান্তি দিয়ে ইউটিউবে গান শুনছি মনের আনন্দে। হঠাৎ দেখেই মোবাইলটা কেঁপে উঠলো। দেখলাম আমার স্যার ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। জি স্যার বলুন। অনলাইনে ক্লাস হবে, এখনই আসো গ্রুপে, লিঙ্ক শেয়ার করছি। এটা বলেই ফোন কেটে দিল। ধুর, ঝাঁটার মাথা, ভালো লাগে না এভাবে অনলাইনে ক্লাস করতে। তবু অনলাইনে ঢুকলাম, চুপচাপ বসে আছি, ভিডিও অন করে, আর মাঝে মাঝে হ্যাঁ দিয়েই যাচ্ছি। আমি গালে হাত দিয়ে বসে বসে স্যারের কথা শুনছি। স্যারের দিকে তাকিয়ে হঠাৎ কে যেন পিছন থেকে এসে আমার চোখ দুটো ধরে আমার মাথার উপরে চিবুক রাখলো। ভাইরে কি, এটা নিশ্চয়ই জান্নাত। শালা সবার সামনে আমার ইজ্জত ধোয়া গেল। আচ্ছা, আমি এবার জেরে মেরে উঠলাম, তাতেও জান্নাত আমি ছাড়লো না। আমি এবার মাথাটা ঘুরিয়ে বললাম, পেতনি, আমি অনলাইনে ক্লাসে আছি, আমার ভিডিও অন করা আছে। সাথে সাথে জান্নাত আমায় ছেড়ে দিল, আর আমাদেরকে তাকিয়ে জিভ কেটে এক চোখ মেরে বলল, সরি সরি সরি। এটা বলেই ভয়ে মাথা নিচু করে চলে গেল। স্যার আর বাকি ক্লাসমেটরা আমার দিকে তাকিয়ে রইল। কেউ মিউট করে ফিক ফিক করে হাসছে, আর কেউ আমার দিকে তাকিয়ে এটা দেখাচ্ছে। স্যার চশমা ঠিক করছে আর আমার দিকে তাকাচ্ছে। স্যার এবার একবার ছেলেকে এসে বলল, তা অভ্র, বাসাতেও নিয়ে চলে এসেছ? আমি এবার লজ্জায় কাঁচুমুচু হয়ে গেলাম। স্যার না, মানে ও আমাদের প্রতিবেশী, এমন একটু একটু মজা করে আমার সাথে। স্যার হালকা এসে চশমা ঠিক করে বলল, না সেটা ঠিক আছে, তবে যা দেখলাম। পুরোটা স্যারকে বলতে না দিয়ে আরেকজন বলল, জি স্যার, পুরোটা একটা জোশ লাভ স্টোরি। স্যার এবার গম্ভীর হয়ে বলল, এই কে কে কে? সবাই পুরো চুপ হয়ে গেল। এসব নিয়ে কোনো রকম আর কথা আমাদের ক্লাসের মাঝে এলো না। শালা সারা ক্লাসটা আমি মাথা তুলতে পারিনি। মাইরি, এত লজ্জা লাগছে। আজ জান্নাতকে আমি মেরেই ফেলবো।
কোনো রকমে রাগটা ধরে রেখে ক্লাসটা শেষ করলাম। এবার আমি রেগে বাইরে চলে এলাম জান্নাতের বাসাতে যাওয়ার জন্য। আমি ড্রয়িং রুমে আসতে দেখি জান্নাত হেসে এসে আমার সাথে কথা বলছে সোফায় বসে। আমি সোজা জান্নাতের সামনে এসে দাঁড়ালাম আর রেগে বললাম, এই ওঠেন। জান্নাত এবার হেসে বলল, আন্টি দেখছেন আপনার বাঁশকঞ্চির মতো বডির ছেলেটা আমায় হুমকি দিচ্ছে। আম্মু মাথা নিচ করে মুচকি আসলো, বাট আমি কিছুই বললো না। ভাইরে, আমি পুরোই রেগে আগুন হয়ে গেলাম। আচ্ছা ভাইরা, আপনারাই বলুন, আমি রোগা তো আমি কি করব? শালা এত গিলি তো গিলি, কিন্তু মোটা একটু হয় না। আমি আম্মুর দিকে তাকিয়ে পড়লাম। আম্মু, এই মেয়ে এখানে কি করে? আম্মু কোনো কথার জবাব নেওয়ার দিকে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি আরও জোরে রেগে গিয়ে পড়লাম, ও আচ্ছা, বুয়ার জবটা করার জন্য এসেছে নাকি? তো আম্মু, ওর তো কিচেনের বাসন সাফ করার কাজ, আরও সবাই বসে কেন? জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, তাই নাকি? হ্যাঁ, সে তো করবেই, আগে ওটা হয়ে যাক। ওটা মানে? আম্মু আবার হালকা হেসে নিজের রুমে চলে গেল। কিছু না। আবারও হেসে, ভাইরে কেন জানি না এত রাগ লাগছে। আমি আবার জান্নাতের হাতটা ধরে সোজা আমার রুমে নিয়ে গেলাম। ঠিক করলাম আজ ওকে মেরে পুরো তক্তা বানিয়ে দেব। রুমে নিয়ে এসে রুম লক করে দিয়ে ওকে দেওয়াল ঘেঁষে দাঁড় করালাম আর ওর হাত দুটো খুব জোর করে চেপে ধরলাম। সাহস দিচ্ছি, সরি বলুন আমায়। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, সরি, আমার দুটো ঠোঁট যে অন্য কিছু বলতে চাই। কি বলতে চাই? জানি না। কেন জানেন না? চোখের ভাষা পড়তে পারেন না বুঝি? না, আমি কোনো আই ডক্টর না। আবারও জান্নাত খিলখিল করে হেসে উঠল আমার দিকে তাকিয়ে। হাই হাই, শালা এবার দেখি মনটা কেমন জুড়িয়ে যাচ্ছে। ওর উপর কোনো রাগ কাজ করছে না। জান্নাত একভাবে আমার চোখের দিকে তাকিয়ে আছে। তাই? বাট তুমি তো হার্ট ডক্টর। না। জি, আমার জন্য আমার বুকে হাতটা রাখো। এটা বলেই আমার ডান হাতটা ছাড়িয়ে হাতটা ওর বুকের বাম পাশে নিয়ে যেতে লাগলো। আমি ওর বুকে টাচ হওয়ার আগেই আমি লজ্জা পেয়ে বললাম, এই সিসি কী করছেন এসব? জান্নাত আবারও আমার হাতটা ধরে ওর বুকের বাম পাশে গিয়ে রাখলো। ফিল করলাম ওর হার্টবিট খুব স্পিডে চলছে। আমি আবার ওর চোখের দিকে তাকালাম আর ওর হালকা হেসে বলল, কিছু বুঝলে? আমি মাথা নেড়ে বললাম, জান্নাত আর জোরে জোরে হাতটা আমার চেপে ধরলো। ওর বুকের উপর আবারও আমার দিকে তাকিয়ে পড়ল। এইবার? আমি এবার মজা করার জন্য বললাম, কিছুই বুঝলাম না। জান্নাত এবার রেগে আমার শার্টের কলারটা টেনে আমাকে ওর ক্লোজে নিয়ে গেল। ওর হাতটা একটু শর্ট, মানে আমার বুক পর্যন্ত ওর হাইট। জান্নাত এবার রেগে বলল, আমায় কোলে তুলো। আমি মাথা নেড়ে বললাম, পারবো না। জান্নাত আরও রেগে গিয়ে কটান দৃষ্টিতে চাউনি দিয়ে বলল, তোলো। আমি এখন কেমন জানি জান্নাতকেও ভয় পাওয়া শুরু করতে লাগলাম। তাই আমি ভয়ে ওকে করে তুললাম এবং আমি উপরের দিকে খেয়াল করলাম ও ঠিক ওর মুখটা আমার মুখের সামনে নিয়ে এলো এবং আমার মাথার চুলগুলো সরিয়ে কপালে একটা আলতো পরশি কিস করলো আর আমার চোখের উপর আবারও কিস করে। ভালোবাসি তোমায়। কথাটা শুনতেই আমার মনটা জানটা সবটা ঠান্ডা হয়ে গেল। কেমন জানি আলাদা একটা ফিলিংস এসেছে নতুন করে। ভালোবাসার জোরে হাওয়া বইছে আমার মন উপকূলবর্তী এলাকায়। আমি এবার আস্তে আস্তে ওকে নামিয়ে দিলাম আর একটা লম্বা শ্বাস নিলাম এবং ওর দিকে তাকালাম। জান্নাত দেখি আমার চোখের দিকে তাকিয়ে আছে। ও হ্যালো মিস্টার, কাজের বুয়া নয়, বাসার বৌমা হয়ে কিচেনে ঢুকবো। আমি ওর কথাটা শুনে হাত দুটো গুটিয়ে সামনে গম্ভীর হয়ে দাঁড়ালাম। ও আমার ফেসটা দেখে হয়তো ভয় পেয়ে গেল আর তাতে মাথা নিচু করলো। আমি গম্ভীর হয়ে হাসি চেপে বললাম, আচ্ছা এই ব্যাপার? জি। তা কবে থেকে এসব ভাবা শুরু হয়েছে শুনি? যেদিন থেকে তুমি আমায় ইগনোর করছো। কেন? জানি না, তোমার ইগনোর আমার একদম সহ্য হয় না। তোমার সারাক্ষণ আমায় জ্বালিয়ে বেড়ানো মুহূর্তগুলো খুব মিস করি। ওকে গুড। এটা বলেই আমি রুমের দরজার কাছে গেলাম আর জান্নাত আমার পেছন থেকে বলল, তুমি কিছু বলবা না? আমি জান্নাতের দিকে তাকালাম। ও আবার মাথা নিচু করে আঙ্গুলের উপর আঙ্গুল ঘষছে। না, আমার কিচ্ছু করার নেই। জান্নাত এবার মাথাটা নেড়ে আমার দিকে তাকালো। ওর চোখের কোণে হালকা পানি জমে এসেছে। ও আমায় লুকিয়ে চোখের হাত দিয়ে পানি সাফ করে আমার কাছে এলো এবং দরজার বাইরে ঠিক যখন বের হতে যাবে তখনই আমিও ডান হাতটা শক্ত করে ধরলাম আর ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে বললাম, এত সহজেই আমায় ছেড়ে দেবে?
আমি জান্নাত আমার দিকে ভেজা দুই চোখে তাকিয়ে আমার কপালে হাত রাখলো। একদম না। তো চলে যাচ্ছ কেন এভাবে আমায় চোখে খিদে না মিটিয়ে? তোমায় আরও দেখতে মন যাচ্ছে আমার। জানি না। আমি ওকে এবার দেওয়াল ঘেঁষে দাঁড় করালাম এবং ওর নাকের উপর নাক রেখে হালকা হেসে বললাম, আমি না অন্যদের মতো ভালোবাসি ভালোবাসি কথাটা এনি টাইম বলতে পারবো না, তবে সবসময় বুঝিয়ে দেব আমি তোমায় কতটা ভালোবাসি। অন্যদের মতো হয়তো কাজ ছেড়ে তোমায় টাইম দিতে পারবো না সব সময়, কারণ আমার কাজটাই হয় আমাদের ফিউচার বানানোর একমাত্র সঙ্গী। আমি হয়তো তোমায় কোনো দামি গিফট দিতে পারবো না, হ্যাঁ, তবে তোমায় নিশ্চয়ই এক পাতা টিপ এবং নুপুরের ঠিক দিতে পারবো। হয়তো তোমায় নিয়ে বেশি কোথাও ঘুরতে পারবো না, তবে হ্যাঁ, ছুটির দিনে তোমায় নিয়ে পার্কে গিয়ে তোমার পাশে বসে ঠিক একে অপরের সাথে বাদাম ভাজা শেয়ার করে খাবো। তোমায় হয়তো দামি কোনো লাক্সারি গাড়িতে ঘোরাতে পারবো না, তবে হ্যাঁ, তুমি চাইলে শহরের প্রতিটা গলি ঘোরাবো। তুমি আমার কাঁধে মাথা রাখবে আর আমি তোমার ডান হাতটা খুব শক্ত করে ধরে হাঁটবো, আর তোমায় প্রতিক্ষণে আমার ভালোবাসার বিশ্বাস ও ভরসা দেখাবো। হ্যাঁ, তোমায় নিয়ে হয়তো দামি কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না, বুঝতেই পারছো ব্যাচেলার তো, বাট এতটুকু তোমায় নিশ্চয়তা দিতে পারি কোনো এক ফুচকার স্টলে গিয়ে ফুচকা নিশ্চয়ই খাওয়াবো আমি নিজের হাতে করে। হঠাৎ তোমার ঝাল লাগবে আর তুমি পানি পানি বলে চিৎকার করবে, আর আমি এদিকে তোমার স্পর্শ পাওয়ার জন্য তোমার ঠোঁটের উপরে আমার ঠোঁট রাখবো। বিয়ের পর আমি যখন অফিসে যাব ঠিক তখনই তুমি আমার থেকে 2-4টা কিস আদায় করে নেবে। তোমায় ওই চুলের ঘ্রাণে আমায় মাতিয়ে তোমার হাতের স্পর্শে বানানো টিফিন বক্সটা আমার ব্যাগে রেখে বলবে, আজ যেন ঠিক টাইমে খাওয়া হয়। তারপর আমি অফিসের জন্য বাসার দরজার ওপারে যাব, ঠিক তখনই তুমি বলবে, পৌঁছে কিন্তু ফোন দিও, ভুলে যেও না। আমি হালকা হেসে বলবো, আচ্ছা বাবা, করবো। এখন আসি, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, খেয়ে নিও ঠিক টাইমে। তখন তুমি হালকা হেসে বলবে, আচ্ছা। আমি তোমার মনোমুগ্ধকর হাসিটা দেখে অপরিসীম খুশি হব এবং আবারও তোমার দিকে তাকিয়ে বলবো, বাই। তুমিও হাত নেড়ে বলবে, আচ্ছা। তুমি কি তবে হবে আমার সেই লাল টুকটুকে, আমার এত কেয়ার করা বউ? জানাত আমার কথাগুলো শোনার পরপরই ফুপিয়ে কেঁদে উঠল আর আমার বুকে মাথা গুঁজে দিল এবং কান্না করতে করতেই বলল, হব। এটা বলেই আমার বুকে একটা কিস করলো এবং আবারও আমার দিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জান্নাত খুশি হয়ে আমার খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমিও। ওহ, জানি মনে হচ্ছে আমি শান্তি এলো। এবার কিছুক্ষণ পর জান্নাত আমায় ছাড়িয়ে দিয়ে আমার দিকে আঙ্গুল তুলে বলল, এই, তুমি তো স্যানিটাইজার করো নাই। ইস, কি ভুল করলাম রে বাবা তোমায় ধরে। আমি হালকা হেসে বললাম, তাই নাকি? আবারও এগিয়ে আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি হালকা হেসে ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা জান্নাত, এই লকডাউনে কোন গেমটা বেশি খেলে বলো তো? আমার জানা মতে তো লুডো। তো চলো না আমরাও খেলি। জান্নাত এবার বলল, আমার মোবাইলটা তো আনিনি, তোমার মোবাইলে লুডো কিং ইনস্টল করো। আমি হালকা হেসে দুষ্টু লুক দিয়ে বললাম, ধ্যাৎ, ওই লুডো না, এটা সেই লুডো। জান্নাত আমার চোখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কোনটা শুনি? আরে ওইটা। কোনটা? আরে যেটা বর বউ বাসর রাতে করে। ও আচ্ছা, ঝগড়া। আরে না না, বলে না বিলাই মারে, ওই খেলা খেলবো। জান্নাত আর হাসছে আর আমার গাল দুটো ধরে বলছে, ওরে আমার পিচি পণ্ডিত টালে বিলাই মালবা, তো তোমার আব্বুলে বলো, তিনি এনে দেবে। আমি হালকা হেসে ও ঠোঁটটা টেনে বললাম, কেটে ফেলবো কিন্তু। কাটতে পারবে না? তাহলে দেখো। এটা বলেই আমি ও ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরলাম। কাটবে এবার? এই না 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 না, অব্রবাবু প্লিজ না। আমি আবারও হালকা হেসে বললাম, কাটি না, কিচ্ছু হবে না। বাবু প্লিজ না। আমি কোনো কথা না শুনে ওর ঠোঁটটা চেপে ধরলাম। অবশেষে ঠোঁটটা ছাড়তেই ও লজ্জায় দরজা খুলে দৌড়ে বাইরে চলে এলো। আমি হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এবার ড্রয়িং রুমে থেকে বলল, অভ্র, এই অভ্র। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আমি এবার যেতে দেখি আব্বু নিউজ পেপার পড়ছে আর আম্মু বসে আছে। জি, কিছু বলবো আম্মু? ওই মেয়েকে আবার কি বলেছিস যে ও দৌড়ে চলে গেল? আরে না আম্মু, তেমন কিছু না, ও একটু পাগলি টাইপের। এটা শুনে আব্বু আমার দিকে তাকালো আর হালকা এসে বলল,
আর জি না, দেখো তোমার ছেলেকে আবার পাগল বানিয়ে দিল নাকি। এই তুমি চুপ করো অভ্রের আব্বু। জি, আমাকে তো চুপ করিয়ে দেবে। ওকে জিজ্ঞেস করো ওর মুখের গালে লিপস্টিকের যে দাগগুলো লেগে আছে সেটা কোথা থেকে এলো। ভাইরে, আমি শুনে পুরো লজ্জায় লাল হয়ে গেলাম। আজ আমি গেছি, খতম, বাই বাই, টাটা। আমি হামতা হামতা করে বললাম, আব্বু, তুমি ভুল ভাবছো, আমি তো ড্রয়িংয়ের রং লাগাচ্ছিলাম, তারই হয়তো রং। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই গল্পটি সিজন 2 দেখার জন্য।